ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্রজধাম দর্শনের চতুর্থ পর্বে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম মথুরা আর গোকুল নিয়ে। তো যারা যারা ভিডিওগুলো দেখোনি আগের পর্বগুলো আমি আই বাটন আর ডেসক্রিপশনেও লিংক কমেন্ট করে দেব, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রাধারানীর নিজ মহল দেখতে। আর আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, এই সময় কিন্তু বৃন্দাবন মথুরা দর্শন করতে দারুণ লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম। সামনে কে ছিল আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। সেইভাবেই আমরা এখন যাচ্ছি বরসানাতে। তো চলো বরসানাতে যাই। এখন আমরা যাচ্ছি যে রাধারানীর মন্দিরটি দেখতে। সেটি যে পর্বতের ওপর অবস্থিত তার নাম হলো ব্রহ্ম পর্বত। আর এই মন্দিরে উঠতে আমরা যেরকম সিঁড়ি দিয়ে গেছি এই সিঁড়ি দিয়েও যেতে পারেন, অথবা নিচ থেকে বাইকে করে একদম মন্দিরের চূড়ায় নিয়ে যাওয়া হয়, তো আপনারা ওইভাবেও যেতে পারেন। তো এখানে আমি ফুল, মিষ্টি, ওড়না, মালা, শৃঙ্গার সমস্ত কিছু রাধারানীর জন্য নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি ওপরে গিয়ে সেটা পুজোও দিয়েছিলাম। শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন রাওয়ালগামে। আমরাও সেখানে যাব, তার ভিডিও তোমাদেরকে দেখাবো। সেটি অবশ্য রয়েছে গোকুলের কাছে। আর এই যে মন্দিরটি আমরা দেখছি এটা রয়েছে বরসানাতে, অর্থাৎ নন্দগ্রাম থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে। বরসানা রাজস্থানের ভরতপুরের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানের যে মন্দিরগুটা, এটার মধ্যে আপনারা রাজস্থানের একটা শৈলীর ছোঁয়া পাবেন। আপনারা লক্ষ্য করে দেখুন। আর ভেতরে কিন্তু ছবি তোলা একদমই নিষেধ ছিল, তাও লোকজন যে যার মতো পারছে ছবি তুলছিল। আমিও কিছুটা আর কি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আপনারা একটু রাধারানীকে স্বয়ং ওখানেই দেখে নেবেন। যদি এই কুয়াশাটা না থাকতো তাহলে কিন্তু এখান থেকে নন্দগ্রামও দেখা যায়। আর বাইরের এই ছাদটা থেকে ভিউটা এত সুন্দর ছিল। আর এই বরসানার ওপর থেকে কিন্তু পুরো জায়গাটা, একদম ছোট ছোট যে গ্রামটা রয়েছে পুরোটাই দেখা যায়। ভীষণ ভালো লাগছিল। এবং আমরা এত সকাল সকাল গিয়েছিলাম, ফাঁকা ছিল, খুব ভালো লেগেছিল। তো চলো এর পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। শ্রী রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু আর মায়ের নাম ছিল কীর্তিদা। তো এই বরসানা যেতেই এই মন্দিরটি পড়ে, যার নাম কীর্তি মন্দির। এই কীর্তি মন্দিরের মূল ভূগর্ভে যে বিগ্রহটি আছে সেটি হলো কীর্তিদা, অর্থাৎ রাধারানীর মায়ের কোলে রাধারানী বসে আছে। মূর্তিটিরও কিন্তু এখানে ছবি তোলা একদমই বারণ, তবুও আমরা কথা বলে পারমিশন নিয়ে একটুখানি ভিডিও করতে পেরেছিলাম, তো আপনারা দেখে নেবেন। আর এইখানে যে কোনো মন্দিরের চিত্রশিল্প অসাধারণ এবং না দেখলে বোঝাই যায় না। আর এই মন্দিরটি কিন্তু শ্রী কৃপালু মহারাজেরই তৈরি। তো ভেতরে তারও একটি বিগ্রহ রয়েছে এবং আশেপাশটা খুব সুন্দর করে সাজানো। এবং যেহেতু এটা আমরা সকালে গিয়েছিলাম তাই এখানে কিন্তু লাইটিং অ্যান্ড সাউন্ড শোটা বন্ধ ছিল, না হলে এগুলো সবই কিন্তু চলে বিকেল বেলার পর থেকে। এখন আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশন চরণ পাহাড়ি দেখতে। এই চরণ পাহাড়ি যে মন্দিরটি রয়েছে এটা যদিও আমরা এইখানে দেখলাম, কিন্তু আদৌ যে মেন মন্দিরটা যেটা 84 কোষ পরিক্রমা করতে গেলে দেখা যায়, সেটা কিন্তু রাজস্থানে কামবনে গেলে দেখতে পাওয়া যাবে। তো আমরা এর পরে যদি কোনোদিনও বৃন্দাবন আসি তখন ওই মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখাবো। এখানে শ্রীকৃষ্ণের চরণ পূজিত হয়, তাই জন্য এই জায়গাটির নাম কিন্তু চরণ পাহাড়ি।
কথায় আছে বৃন্দাবন সোবন নেহি নন্দ গাও সগাও, বংশী বট সোবট নেহি কৃষ্ণ নাম সানাও। অর্থাৎ বৃন্দাবনের মতো যেরকম বন হয় না, নন্দগাঁওয়ের মতো কিন্তু গ্রাম হয় না। এখন আমরা চলে এসেছি নন্দগাঁওয়ে। এই নন্দগ্রামটি যে পাহাড়ের চূড়ায় অবস্থিত তার নাম হলো নন্দীশ্বর পর্বত। আর এইখানে যে বিগ্রহটি রয়েছে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং তার সপরিবার সহ রয়েছে। প্রায় 2 বছর ধরে গোকুলে সময় কাটানোর পর পালক পিতা নন্দ বাবা শ্রীকৃষ্ণ সহ সপরিবার নিয়ে এই নন্দগাঁওয়ে চলে আসেন। এইখানে এই নন্দীশ্বর পর্বতের ওপরে এমন বর ছিল যে কংস বা তার অনুচররা যদি কেউ শ্রীকৃষ্ণকে মারার বা হত্যা করার চেষ্টা করেন তারা পাথর হয়ে যাবেন। এই কারণেই কিন্তু শ্রীকৃষ্ণকে নন্দ বাবা এইখানে নিয়ে এসেছিলেন। এই নন্দগ্রামে শ্রীকৃষ্ণ ছিলেন প্রায় 9 বছর 39 দিন পর্যন্ত। এখানেই তার লালন পালন সবকিছুই হয়ে থাকে। দেবাদিদেব মহাদেব যখন ছাইভস্য গা মেখে যখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন, যশোদা মা ভয়ে তাকে দর্শন করতে দেননি এবং তাই তিনি এই নন্দগ্রামেই বসবাস করেছিলেন আশেশ্বর রূপে। এইখানে মা যশোদার সাথে শ্রীকৃষ্ণের নানা বাল্যকালের স্মৃতি জড়িয়ে আছে। আর এই গর্ভগৃহে যে মূর্তিটি রয়েছে সেইখানে শ্রীকৃষ্ণ সহ বলরাম রয়েছে, তার একদিকে রয়েছে নন্দ বাবা এবং একদিকে রয়েছে যশোদা মা, এবং নন্দ বাবার পাশে রয়েছে ধনসখা ও মনুসখা, আর যশোদা মায়ের পাশে কিন্তু রাধারানীর বিগ্রহও আছে। আমাদের পরের গন্তব্য হলো কোকিলাবন। এইখানে স্বয়ং শনিদেব বিরাজ করছেন এবং শনিদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলে দেখতে গিয়েছিলেন তখন যশোদা মা তাকে দেখতে না দিলে তিনি রুষ্ট হয়ে এখানে এসে বসেছিলেন। যশোদা মায়ের চিন্তা ছিল তার লাল্লার ওপরে যেন শনি মহারাজের দৃষ্টি না পড়ে। তখন শ্রীকৃষ্ণ কোকিল রূপে শনিদেবকে এই স্থানেই দর্শন দিয়েছিলেন। তারপর থেকে শনি মহারাজ কিন্তু এইখানেই পূজিত হয়ে থাকেন। আর এইখানে কোকিল বিহারী নামে কৃষ্ণ পূজিত হয় দেখেই তাই জন্য কিন্তু এই জায়গাটির নাম কোকিলাবন। এইখানে শনি মহারাজ কিন্তু চতুর্মুখে বর্তমান। আর তাছাড়াও কিন্তু এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণেরও একটি মন্দির রয়েছে। আজকের আমাদের পরবর্তী এবং অন্তিম গন্তব্যস্থল ছিল গোবর্ধন পরিক্রমা। এই গোবর্ধন পর্বত হলো সেই পর্বতমালা যা শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে সমস্ত বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন। এই গোবর্ধন পরিক্রমায় 4টি স্থান পড়ে। তাছাড়াও অনেক ছোটখাটো স্থান আছে। হেঁটে পরিক্রমা করলে প্রায় 21 কিলোমিটার পথ পরিক্রমা করতে হয়। আর বর্তমানে এখানে টোটোর ব্যবস্থা থাকায় আমরা টোটো করেই পরিক্রমা করেছিলাম। আমাদের প্রথম পরিক্রমা মার্গে ছিল কুসুম সরোবর। শ্রী রাধা তার অষ্টসখীদের নিয়ে এইখানে এসে ফুল তুলতেন। শ্রীকৃষ্ণ এখানে মালি বেশে এসে রাধারানীকে প্রশ্ন করেছিলেন যে তিনি কার পারমিশন নিয়ে এই ফুল তুলছেন। রাধারানী একটু ভয় পেয়ে গিয়ে হাত থেকে ফুলের ঝাঁপি ফেলে দিয়ে তিনি উল্টে প্রশ্ন করেছিলেন যে তিনি কোথা থেকে এসেছেন, তাকে তো সে কখনো দেখেননি। এই বলে তিনি যখন দেখলেন যে ফুলগুলি মাটিতে পড়ে মূর্ছিত হয়ে গেছে তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই সরোবরটি খনন করে ফুলগুলি ধুয়ে দিলেন। তার থেকেই নাম কুসুম সরোবর। এরপরে আসি আমরা মানসী গঙ্গা দেখতে। একবার একজন বাবা এসে সমস্ত গোয়ালপালদেরকে একটি কথা শোনাচ্ছিলেন এবং সেখানে তিনি বলেন যে গরুর ভগবান গঙ্গা নদীর ওপর দিয়ে যখন একটি সাপকে নিয়ে যাচ্ছিলেন সেইখানেই নাকি সাপটি গঙ্গা নদীর ওপরে ছুঁয়ে যাওয়ায় সে চতুর্ভুজ অবতার নিয়ে নেয় এবং বিষ্ণুর দুধ তৈরি হয়। এর জন্য সবার ইচ্ছা হয় যে গঙ্গায় গিয়ে স্নান করবে এবং কৃষ্ণ তাদেরকে বলে যে সে এই বৃন্দাবনেই গঙ্গাকে ডেকে নিয়ে আসবে এবং মন থেকে তৈরি করেছিল দেখেই এর নাম মানসী গঙ্গা। পর আমরা গিয়েছিলাম পুচরিকা লোটা দেখতে। এই নামকরণের কারণ হলো কৃষ্ণের অষ্টসখার মধ্যে একজনের নাম ছিল লোটা এবং কথা দিয়েছিলেন কৃষ্ণ দ্বারকা যাওয়ার সময় যে তিনি ফিরে আসবেন, আর সেই জন্যই লোটাজি নাকি তপস্যা করছিল। গোবর্ধন পর্বতের আকৃতি অনেকটা ময়ূরের মধ্যে, যার মধ্যে শ্রী রাধাকুণ্ড ছিল আত্মা এবং শ্রীকৃষ্ণ কুণ্ড ছিল জীবন এবং ললিতা কুণ্ড ছিল মাথা। আর পুচরি নাচতে নাচতে ময়ূরের পেখমের সামনে ছিল অর্থাৎ লেজের দিকে। পুচরি অর্থাৎ জায়গাটার নাম আর লোটা হলো ওনার বন্ধুর নাম, তাই এই জায়গার নাম পুচরিকা লোটা।
এবার আমরা চলে এসেছি পরিক্রমার আরেকটি অন্যতম জায়গা জ্যোতিপুরাতে। এই জ্যোতিপুরা হলো একদম গোবর্ধন পর্বতের শেষ মার্গ। বলতে গেলে গোবর্ধন পর্বতটির একদম প্রথমে অর্থাৎ মাথার দিকে রয়েছে রাধাকুণ্ড এবং একদম শেষের দিকে রয়েছে জ্যোতিপুরা। এইখান থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু একটু লস্যি খেয়েছিলাম এবং বৃন্দাবনের দুধ মানে তো আলাদাই টেস্ট, আর সেই দুধ দিয়ে যদি তৈরি হয় ঘন দই, তোমরা দেখতেই পাচ্ছ এক গ্লাস প্রায় 50 টাকা করে নিয়েছিল। আমার এখন ঠিক মনে নেই, কিন্তু অসাধারণ খেতে ছিল। সেটা তোমরা আমাদের দুজনের রিয়াকশন দেখলেই বুঝে যাবে। চলো তাহলে, আমরা দুজন তো আমাদের লস্যির গ্লাসে চুমুক দিচ্ছি, তো তোমাদের এখন পরবর্তী ডেস্টিনেশনটার কথা বলি। এরপরে আমরা গিয়েছিলাম এই গোবর্ধন পরিক্রমার আরো একটি অন্যতম স্থান হলো দানঘাটি। এইখানে কিন্তু এই অঞ্চলটিতেই শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়েই গোবর্ধন পর্বতটি তুলেছিল। বলতে গেলে এটি ছিল একদম গোবর্ধন পর্বতের মিডিল জায়গা। আজকের এই গোবর্ধন পরিক্রমায় আমাদের অন্তিম মার্গ হলো রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। যদিও লোকেরা এই কুণ্ড থেকেই কিন্তু পরিক্রমা শুরু করে, কিন্তু আমরা এটা দিয়ে শেষ করেছিলাম, কারণ আমি নেক্সট ভিডিওতে জানাবো। আমরা এখানে যেহেতু ছিলাম, এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সম্পর্কে আমি সেই ভিডিওতেই তোমাদের ডিটেলসে বলবো। আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা কিন্তু গোবর্ধন পরিক্রমার একটা অন্যতম পরিক্রমার মধ্যে পড়ে। আমাদের দিনটা আজকে এইভাবেই শেষ করছি। আশা করি তোমাদের আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভরে ভরে কমেন্ট করো। তাহলে চলো, আজকের মতো কিন্তু টাটা।